আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ২৪-এর ৬ আগস্ট নেতৃত্ব শূন্য বাংলাদেশে ছিল উদ্বেগ উৎকণ্ঠা। নতুন সরকারের রূপরেখা চূড়ান্তে শুরু হয় তোড়জোড়। পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতা। যে শাসনামলে ছিলাম এটা তো আসলে নিষ্পেষণের শাসনামল, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা, রাজনৈতিক অভিমত দেওয়া, সরকারের সমালোচনা করা, সেগুলো আসলে কোনো সুযোগই ছিল না। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘিরে সর্বসাধারণের আগ্রহ। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে শহীদদের অসম্মান করল ভারত, মন্তব্য রিজভীর। ৫ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেল গ্যাস সংকট সহ নানা ইস্যুতে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি। অভিযোগ, ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে বিএনপি। সরকার ৫ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। যেটাকে খেলাপি ঋণ বলা হচ্ছে সেটা আসলে চুরি, যা করেছে পতিত সরকার, বললেন গভর্নর। ২ কোটি আমানতকারী ভোগান্তিতে। যারা খেলাপি আছে তাদের জন্য এটা একটি বার্তা যে আমরা যে আইনটা প্রস্তাব করেছি তাতে ৬ মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। থেমে থেমে ভারী বৃষ্টিতে ডুবল বন্দরনগরীর নিচু এলাকা। সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাসে ভোগান্তি বাড়ার শঙ্কা। ১০ মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। এলাকা ডুবা, পানি বেশি, শহর এলাকায় এত পানি হওয়ার এটা ঠিক না। তো হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। শুধু আসামেই ১০০-র কাছাকাছি প্রাণহানি। রাজ্যের ১৪ জেলায় জরুরি সতর্কতা জারি। প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ। বাঙালির জীবনে মিশে আছে তার গান, সাহিত্য। শ্রাবণের প্রকৃতির মাঝে আজও কবিগুরুকে খুঁজে ফেরে ভক্তরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। ৩৬ দিনের রুদ্ধশ্বাস থেকে এক স্বস্তি। ২৪-এর ৫ আগস্টে অনেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কি হলো, কিভাবে হলো। ৬ আগস্ট সম্বিত ফেরে এ আর এক বাংলাদেশ। সরকারবিহীন বিধ্বস্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের দায়িত্ব নেন তরুণরা। এদিকে জনমনে জমতে থাকে শঙ্কা, উদ্বেগ। তবে আন্দোলনকারীরা তখন ব্যস্ত ছিলেন দেশের নতুন সরকার ব্যবস্থার রূপরেখা তৈরিতে। ওই দিন আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালাতে থাকেন, সেনাপ্রধান কারফিউ তুলে নেন। চলতে থাকে আলোচনা কিভাবে গঠিত হবে পরবর্তী সরকার। পাঁচ আগস্টের রাজনৈতিক পালাবদলে আদতে পুরো বাংলাদেশ হয়ে পড়ে সরকার শূন্য। রাস্তায়, ভবনে, ব্রিজে সব ক্ষতচিহ্ন। ৩৬ দিনের আন্দোলনে পথঘাটও বিধ্বস্ত। আন্দোলনে গুলি চালানোর ক্ষোভ গিয়ে পড়ে থানায়। পুলিশ সদস্যরা চলে যায় আত্মগোপনে। জ্বালিয়ে দেয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। সব মিলিয়ে আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণই তখন ছিল না। তখন ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চির দায়িত্ব নেন দেশের জনগণ। তারাই যেন সরকার, দেশকে ভালো রাখার অকুতোভয় যোদ্ধা। সড়কে দেখা মেলে দুর্বার তরুণের, যারা সামলেছে সড়কের ট্রাফিক। পাড়ায় মহল্লায় রাতের বেলায়ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে জাগ্রত থাকে তরুণরা। মানুষের ভালোবাসায় সেই তরুণরাই জানান দেয় তারাই আগামী, তারাই বাংলাদেশ।
ওদিকে ২০ কোটি মানুষের সকলের মনেই এক অজানা আতঙ্ক। কি হয় জুলাইয়ের তরুণ যোদ্ধারা তখন বাংলাদেশ গঠনের প্রশ্নে অবিচল। আগের দিন শেখ হাসিনা পালিয়ে যাওয়া ও সেনাপ্রধানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার পর তরুণরা সাজাতে থাকে আগামী সরকার ব্যবস্থার রূপরেখা। আন্দোলনের আগে ও পরে সমন্বয়করা ছুটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনের কাছে। যেই শাসনামলে ছিলাম এটা তো আসলে নিষ্পেষণের শাসনামল, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা, রাজনৈতিক অভিমত দেয়া, সরকারের সমালোচনা করা, সেগুলো আসলে কোনো সুযোগই ছিল না। যেহেতু ওই শাসনামল নেই, তার মধ্যে তো কিছু পরিবর্তন আছে। অন্তর্বর্তী সরকারের জন্য তখন বেশ কিছু নাম প্রস্তাবনায় ছিল। দফায় দফায় মিটিং করে তরুণদের মনস্তত্ত্ব বুঝতে পারা আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে পারে এমন কোনো ব্যক্তির বিষয়ে সম্মত হয় আন্দোলনকারীরা। সবশেষ ঠিক হয় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান করার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত হল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করার পর আজ সকাল 11টা থেকে দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন সরাসরি কাউন্টার থেকে টিকিট নিতে ভিড় করেছেন দর্শনার্থীরা। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের পাশাপাশি দেশে যে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই সেটির প্রতীক হয়ে থাকবে এই জাদুঘর। প্রতিদিন সর্বোচ্চ 900 দর্শনার্থী এখানে প্রবেশের সুযোগ পাবেন। জাদুঘর খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। জাদুঘরের টিকিটের মূল্য শিশুদের জন্য 20 টাকা, বড়দের জন্য 50 টাকা। দর্শনার্থীরা অনলাইনে বুকিংয়ের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। জাদুঘরের মূল ভবনে প্রবেশের জন্য প্রতিদিন 3টি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্লটে সর্বোচ্চ 300 জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। মর্নিং স্লট 11টা থেকে দুপুর 1টা, মিড ডে স্লট দুপুর 1টা থেকে বিকেল 3টা এবং ইভিনিং স্লট বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শুধু শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজকে যেহেতু উন্মুক্ত হয়েছে, তাহলে কিভাবে কি ঘটছে, ও কিভাবে কাটাইছে, ওই স্বৈরাচারের ওই ফেরাউনের এগুলো দেখবো, স্মৃতিগুলো দেখবো। গণ অভ্যুত্থানের যে স্মৃতিগুলো ওগুলো আসলে দেখতে আসছে, আর এখানে আসার খুব অনেক দিনের ইচ্ছা। তখনকার স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হবে, সেগুলোই আমরা দেখতে আসছি এবং বাস্তব অবলোকন করার জন্যই আসছি যে আসলে কেমন ছিল সেই দিনগুলা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আছেন সহকর্মী লামিয়া তিথি। যাচ্ছি তার কাছে। তিথি, জুলাই জাদুঘরের ব্যাপারে সর্বসাধারণের কেমন আগ্রহ দেখছেন, কি বলছেন তারা? আসলে দীর্ঘ 2 বছর প্রতীক্ষার পরে কিন্তু এই যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সেটি কিন্তু সর্বসাধারণের জন্য আজকে উন্মুক্ত করা হয়েছে এবং উন্মুক্ত করার পরেই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে জনসাধারণের আসলে ঢল নেমেছে বলতে গেলে। যে সকাল 11টা থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত আসলে এই জাদুঘরটি খোলা থাকবে। যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমি বর্তমানে কিন্তু যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন যিনি কিনা ছিলেন তার শয়নকক্ষে রয়েছি। তো সেখানে যদি আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু তার যে শয়নকক্ষটি এটি কিন্তু আবু সায়েদ, ওয়াসিম এবং মুগ্ধ তাদের শহীদদের আসলে স্মৃতিতে আসলে এই পুরো রুমটি আসলে সাজানো হয়েছে। এখানে যদি আমি আসলে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, যারা দর্শনার্থী এসেছেন তাদের সাথে আসলে একটু কথা বলতে চাই, যে জানতে চাই যে আসলে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আসলে এসে আসলে কি মনে হচ্ছে তাদের। হ্যাঁ, আসলে জাদুঘরে এসে খুব ভালো লাগছে এবং এখানের যে দর্শনার্থীদের যেগুলা স্থাপন করা হয়েছে এগুলো দেখে আমরা খুবই খুশি এবং ইতিহাস সম্পর্কে জানা গেছে অনেক, আমরা সবকিছু জানতে পারছি। শাওন, আমি যদি আরেকজনের কাছে একটু জানতে চাই যে আসলে জুলাই যে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এটি আসলে বাংলাদেশের মানুষকে কি বার্তা দেয়, যদি একটু বলতেন যে বাংলাদেশের মানুষকে এই জাদুঘর আসলে কি বার্তা দিচ্ছে? আসলে এই জুলাই জাদুঘরে আসে আমার অনুভূতি অনেক বেশি। কারণ আপনি যে প্রশ্ন করছেন যে কি বার্তা দেয়, সেখানে আমরা খুবই স্পষ্ট যে মানুষ আসলে স্বাধীনতা চায়। তো স্বাধীনতার একবার ওর তো স্বাধীন হয়েছে 1971-এ এবং এই যে 2024-এর যে একটা স্বাধীনতা সেটা মানুষ এখন অনুভব করতেছে। সেটা আমরা এই বার্তাটা বুঝতে পারি যে এখন মানুষ অনেকটা স্বাধীন। শাওন, যেমনটা বলছিলেন যে আসলে স্বাধীনতা, মানুষ যে আসলে বাংলাদেশের মানুষ যে মুক্ত স্বাধীন থাকতে পছন্দ করে, তারা আসলে সেটাই বলছে যে বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো ধরনের জায়গা হবে না, ঠাঁই হবে না। শাওন।
তিথি, অনেক ধন্যবাদ আপনাকে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেবার সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ড্যাবের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আইন থাকার পরও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান। রিজভী বলেন, উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দেয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আঘাত। তার অভিমত, হাসিনার পলায়নের দিনেই তাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার পেছনে দিল্লির ইন্ধন আছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে যে গণজাগরণ, যে মহাবিপ্লব 5ই আগস্টের দিন সম্পন্ন হলো, পালিয়ে গেল, সেই দিনই এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে আর সেখানে শেখ হাসিনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। সড়ক ধরে এগিয়ে চলছেন, হঠাৎ ঘাড় ঘোরাতে দেয়ালে যদি দেখেন আবু সাইদের বীরচিত্তে মেলে ধরা বক্ষ, কিংবা এক হাতে পুলিশের প্রিজন ভ্যান থামিয়ে দেয়া নুসরাতের দেয়াল চিত্র, সেসব দেখে স্মৃতিপটে কি আবার ভেসে ওঠে না সেসব দিনগুলো? সময়ের সাথে হারিয়েও যদি যায়, তাতে কি কিছুটা হলেও ঝাপসা হবে সেই স্মৃতিচিত্র? জুলাই গ্রাফিতি নিয়ে সাধারণ মানুষের বক্তব্য জানার চেষ্টা করেছেন সহকর্মী সুমাইয়া ঐশী, ক্যামেরায় ছিলেন রানা হোসেন। সে এক উত্তাল সময়, 36টি দিনের এক অসম লড়াই, বন্দুক বনাম বিপ্লবীদের পক্ষ। আর গল্পগুলোর যেন ঠাঁই হয়েছে রং তুলির আঁচড়ে দেয়ালে দেয়ালে। এক একটি দেয়াল চিত্রই হয়ে উঠেছে এক একটি রক্ত ঝরা ইতিহাস। আমরা দেখছি, আমরা যারা রাজপথে ছিলাম, যারা আন্দোলন সফল করছি, এটা মানুষের মনে কিভাবে উজ্জীবিত করছে, মানুষকে কিভাবে অনুপ্রাণিত করছে। দীর্ঘদিন হয়ে গেছে, রোদ বৃষ্টির কারণে এটা উঠে যাচ্ছে, কিন্তু আমি মনে করি আমরা যারা আন্দোলনের সাথে জড়িত এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তাদের এগুলো নজর দেওয়া উচিত। 2 বছর হলো অভূতপূর্ব সাহসী সেই সংগ্রামের। জুলাই গণ অভ্যুত্থানে লাল সবুজের দেশটা গোটাটাই ছিল একটা ক্যানভাস। ধীরে ধীরে রঙিন দেয়াল লিখনগুলো হালকা হয়েছে, রং চটেছে কয়েক জায়গায়, আবার কয়েক জায়গায় পলেস্তারা খসে উধাও হয়েছে মূল চিত্র। এভাবেই কি মুছে যাবে ঐতিহাসিক জুলাই গ্রাফিতি? যখন গ্রাফিতিগুলো দেখি তখন তো স্মৃতির কথা মনে পড়ে, বা সেই সময়কার কথা মনে পড়ে। আমরা যেহেতু ওই সময়টা পার করে এসেছি, একটা খুব বাজে একটা সময় গেছে। আমাদের কাছে এগুলা একটা আবেগ বলতে পারেন, একটা সম্মান বলতে পারেন। অবশ্যই এগুলাকে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সবারই দায়িত্ব। এটা 2 বছরে অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তো এটা বাংলাদেশে যেখানেই করা উচিত, সব জায়গায় করা উচিত, কারণ এটা একটা স্মৃতি হিসেবে থাকা উচিত। তবে বিপ্লবকে প্রাণে গেঁথেছেন যারা, কিছুতেই মুছতে দেবেন না সেই অগ্নিঝরা প্রাণশক্তিকে। তাই অনেক জায়গাতেই দেয়ালে দেয়ালে আবারও যেন জীবন্ত হয়ে উঠছে জুলাইয়ের ইতিহাস। প্রতিটা গ্রাফিতির যখন আমরা সংস্কার কাজ কিংবা রিটাচ করছি, তখন কিন্তু ওই পেছনের দিনগুলোর প্রতিটা ঘটনার কথাই আমাদের মনে পড়ছে। আন্দোলনের সময় যে আমাদের সবার ভিতরে যেই এক্সাইটমেন্টটা কাজ করেছে বা যেই ভয়টা কাজ করেছে, ওইটা আমি ফিল করতে পেরেছি। সারা দেশে আরও এই লেখাগুলো আবার পুনরায় সংস্কার করা উচিত। চলতি পথে প্রতিটি মুহূর্তে জুলাইকে স্মরণ করতে গ্রাফিতিগুলোই প্রধান প্রভাবক। তাই যে কোনো উপায়ে এসব দেয়াল চিত্রগুলোকে সংরক্ষণ করতে চান তারা। ফটোগ্রাফিক অ্যান্ড ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমেও সংরক্ষণ করা যেতে পারে, এটা একটা ডিজিটাল ডকুমেন্টেশন হবে। এছাড়া অন স্পট যদি সংরক্ষণ করা হয়, সেক্ষেত্রে পুনরঙ্করণের মাধ্যমে করা যেতে পারে। নতুন রঙে এভাবেই ফের সজ্জিত হোক জুলাইয়ের প্রমাণ চিত্রগুলো, জুলাই স্ফুলিঙ্গ হোক চিরঞ্জীবী, সেই প্রত্যাশা মুক্তিকামী জনগণের। ঠিক এই গ্রাফিতিটির মতোই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জুলাইয়ের গ্রাফিতিগুলো কালের পরিক্রমায় ক্ষয়ে যেতে শুরু করেছে। জেনজির পরে যেই প্রজন্ম আসছে, তাদের জন্য জুলাইয়ের ইতিহাসকে সংরক্ষণ করার সময় এখনই। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম বলেন, নদী না বাঁচলে মানুষ ও পরিবেশ ক্ষতির মুখে পড়বে। এই কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নৌপথ মন্ত্রণালয় সহ নদী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সমন্বিত প্রকল্পের আওতায় এনে নদীর দূষণ দখল রোধে কাজ করা হবে। এছাড়া যেসব কারখানার মালিক নদীর দূষণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। রাজধানীর মুক্তাঙ্গনে কর্মসূচি শেষে সচিবালয়ের সামনে এখন অবস্থান নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দল, এবং এই বিষয়ে আমরা একটু জেনে নিতে চাই। সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানে আছেন। ফয়সাল, 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের সামনে অবস্থান নিলেন, তাদের মূল দাবিগুলো কি কি? শাওন, মূলত সচিবালয়ের সামনে এই মুহূর্তে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ সহ তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে পুলিশ বেশ কয়েক জায়গায় বাধা দিয়েছে। অর্থাৎ তাদের যে মিছিল নিয়ে তাদেরকে সচিবালয়ের উদ্দেশ্যে যে যাত্রা ছিল সেটিকে ইতিমধ্যে পুলিশ আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা সচিবালয়ের দিকে যাত্রা করছেন, এবং সেখানে আমরা দেখছি পুলিশের অবস্থান রয়েছে এবং সেখানে বেশ ধাক্কাধাক্কিও হচ্ছে। সেখানে জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক সহ তাদের যে জোটের নেতৃবৃন্দরা রয়েছেন তারা রয়েছেন, এবং সেখানে মূলত যে পুলিশের ব্যারিকেডটি রয়েছে, অর্থাৎ কয়েক স্তরে আমরা বাধা রয়েছে। সেখানে জামায়াতের আমির হয়তো পুলিশের যে নেতৃবৃন্দ, যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য, তাদের সাথে কথা বলেই হয়তো তারা সচিবালয়ের যে দায়িত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা বিদ্যুৎ বিভাগ, জ্বালানির যে সংকট রয়েছে সেই সংকটের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে হয়তো তাদের যে প্রতিবাদ কিংবা তাদের যে প্রতিবাদ সেটি পৌঁছে দেওয়ার জন্যই তারা সচিবালয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, এবং সেই উদ্দেশ্যেই মূলত আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকেই তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। মূলত এই সমাবেশে 4টি দাবি ছিল মূল। সেখানে আপনি জানেন যে জ্বালানি এবং গ্যাসের যে তীব্র সংকট বিদ্যমান রয়েছে, তার পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভুতুড়ে বিল নিয়ে, বিদ্যুৎ বিল নিয়ে তাদের যে অভিযোগ ছিল এতদিন জনগণের, সেই দাবি, সেই সংকট সমাধানের জন্যই মূলত জামায়াত সহ আজকের এই তাদের যে অবস্থান কর্মসূচি, সেখান থেকেই মূলত সরকারের উদ্দেশ্যে যে জনগণের যে মৌলিক চাহিদা, অর্থাৎ এই যে তেল, গ্যাস, বিদ্যুতের যে চাহিদা, সে চাহিদা পূরণে ব্যর্থ হলে সরকারকে পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। সেই সাথে তারা বলছেন যদি সরকার এই সংকট সমাধান করতে না পারে তাহলে তারা আরও বৃহত্তম কর্মসূচিতে যাবেন, এবং ইতিমধ্যে সেই কর্মসূচিও তারা ঘোষণা করেছেন। তারা ঢাকার পাশাপাশি আজকে জেলা এবং উপজেলা পর্যায়েও তারা সকল বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এর পাশাপাশি আগামীতে তারা 4টি বিভাগীয় শহরেও লং মার্চের ঘোষণা দিয়েছেন, এবং জামায়াতের আমির আজকে স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে তাদের এই লং মার্চগুলোতে যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তারা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবেন, এবং সেখান থেকে মূলত সরকার পতনের আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন জামায়াতের আমির সহ 11 দলীয় জোটের নেতৃবৃন্দরা। মূলত তাদের এই দাবি দেওয়াগুলো নিয়েই তারা আজকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন, এবং তাদের যে প্রতিবাদ কর্মসূচি অবস্থান সেটি জানানোর জন্যই মূলত তারা রয়েছেন, কিংবা মন্ত্রী যারা দায়িত্বশীল আছেন তাদের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছিলেন, যদিও সচিবালয়ের ঠিক সামনেই।
ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। দেশের জনগণের অধিকার আদায়ে 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ করা হবে, এই ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মুক্তাঙ্গনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির প্রতিবাদে 11 দলের অবস্থান কর্মসূচি চলছে। সেই অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। বলেন, লং মার্চে বাধা দিলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে যাবে। এ সময় নিত্যপণ্যের বর্ধিত দাম প্রত্যাহারের আহ্বান জানান তিনি। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই সরকার পদে পদে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। অভিযোগ, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে লুটপাট চালাচ্ছে বিএনপি। সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য জ্বালানি তেল, গ্যাস সংকট তৈরি করেছে। বিদ্যুৎ বিল, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিও লাগাম ছাড়া। আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফ্যাসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ। ব্যাংকিং খাতের 1/3 টাকায় চুরি করেছে, যে কারণে 2 কোটির বেশি আমানতকারী পড়েছেন ভোগান্তিতে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সেখানেই এসব কথা বলেন তিনি। খেলাপি কমাতে তুলে ধরেন 18 মাসের বিশেষ পরিকল্পনাও। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ভুয়া কোম্পানি খুলে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পরিণত হয়েছে খেলাপিতে। সব মিলিয়ে ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। দেশকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে যাওয়া যায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, খেলাপি ঋণের নামে যা বলা হচ্ছে তা আসলে চুরি। মোট ঋণের 1/3 খেয়ে ফেলেছে পতিত সরকার। ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। ফলাফল কি, 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাত নিয়মের মধ্যে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমাতে নেওয়া হয়েছে 18 মাসের পরিকল্পনা। এককালীন ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার পাশাপাশি করা হচ্ছে বিশেষ আইন। 22 সেপ্টেম্বর আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি 2টো আইন পাশ করার জন্য। একটা হচ্ছে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটি পাবলিক কনসালটেশন শেষ হয়ে গেছে। আরেকটি হচ্ছে মানি লোন কোড। আপনারা জানেন, আর্থিক খাতে এক একটা মামলা প্রায় 5 বছর, 6 বছর, 10 বছর চলে। আমাদের প্রস্তাব হচ্ছে যে এটি যাতে 6 মাসের মধ্যে করা হয়। এই 2টা লয়ের মাধ্যমে আমরা এনপিএলটা সেটেল করতে পারবো। গভর্নর বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়টি মাথায় রেখে 5,000 তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলায় 10 জন করে উদ্যোক্তা বাছাই করব, যাদের বয়স হবে 28 বছরের নিচে। তো এই প্রক্রিয়ায় আমরা 5,000 জনকে, আমাদের পরিকল্পনা আছে যে আমাদের একটা স্টার্ট আপ ফান্ড আছে, একটা নতুন উদ্যোক্তা ফান্ড আছে, সেইখান থেকে টাকা দিতে। এর পাশাপাশি আমরা চেষ্টা করব সিএসআর থেকে 50-50, অর্থাৎ ম্যাচিং 50% থাকবে গ্র্যান্ট, 50% থাকবে লোন। বাংলা কিউআর শুধু লেনদেনের ক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতির আমূল বদলে দেবে বলে মনে করেন গভর্নর। বলেন, এর ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। বাংলা কিউআর সম্প্রসারণে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সবাইকে একটা কিউআর ইউজ করতে হবে, বাংলা কিউআর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের 2য় দিনের যুক্তিতর্ক শুনানি চলছে। আন্দোলন চলাকালে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সেই ফোন আলাপ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। এতে শিক্ষার্থীদের মারতে নির্দেশনার বক্তব্য দেওয়া হয়।
দেখা যায়। এর আগে মঙ্গলবার প্রথম দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন। এই মামলায় ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, সাদ্দাম, ইনান সহ 7 আসামি পলাতক। মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরীর নিম্নাঞ্চলগুলোতে। ভোর 6টা পর্যন্ত নগরীতে 52.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ সহ বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে যায়। এতে অনেক সড়কে ধীর গতিতে চলছে যানবাহন, কোথাও কোথাও ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো কি অবস্থা রাস্তার ভিতরে, 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। আগ্রাবাদের মতো একটা বাণিজ্যিক এলাকায় যদি পানির এই অবস্থা হয় বা আমাদের হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা আর দেশের কি অবস্থা। পরিশ্রমিত জায়গা ডুবা, পানি বেশি, শহর এলাকায় এত পানি হওয়ার এটা ঠিক না। তো এ পর্যায়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবাইর রিফাত, যাচ্ছি তার কাছে। রিফাত, এখন বৃষ্টি থেমেছে কিনা, কোন কোন এলাকা জলমগ্ন হয়েছে জানতে চাই বিস্তারিত। শাওন, বৃষ্টি থেমেছে অন্তত 3 ঘন্টা আগে, তবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত আছে এবং যে এলাকাগুলোতে আসলে পানি জমে আছে তার মধ্যে উল্লেখযোগ্য যে এলাকাটিতে আমরা গত প্রায় 2-3 ঘন্টা ধরে অবস্থান করছি, এটি উত্তর আগ্রাবাদের ব্যাপারীপাড়া, গুলবাগ আবাসিক এলাকা এবং পাশাপাশি এই এলাকার পাশেই মুহুরিপাড়া, দাইয়াপাড়া, মোল্লাপাড়া ইত্যাদি যেই এলাকাগুলো রয়েছে, অর্থাৎ অন্তত 4 থেকে 5টি আবাসিকের মানুষজন এই এলাকাটিতে বসবাস করে। অল্প বৃষ্টি হলেই কিন্তু এই এলাকাটি একেবারে জলমগ্ন হয়ে যায় এবং মানুষের যে কষ্ট, মানুষের যেই দুঃখ, সেটি কিন্তু বেড়েই চলেছে। সব মিলিয়ে যানবাহনগুলো একের পর এক বিকল হচ্ছে। আমরা দেখছি চলাচলের একমাত্র যানবাহন রিক্সাই মূলত আমরা এখানটায় দেখতে পাচ্ছি। সব মিলিয়ে মানুষের যে কষ্ট সেটি বেশ স্পষ্ট। এখন দুপুরবেলা মানুষ আসলে তাদের খাবারের ব্যবস্থা করছেন, দুপুরের খাবারটির ব্যবস্থা করছেন। আমরা এই মুহূর্তে আসলে নিচু এলাকার যে বাসাবাড়িগুলো দেখছি সেখানটায় আসলে কোনো ধরনের চুলা জ্বলেনি। স্বাভাবিকভাবে কিচেন থেকে শুরু করে সবখানেই আসলে জলমগ্ন হয়ে গিয়েছে এবং এই আবাসিকের যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে পানি ঢুকে পড়েছে এবং ব্যবসা বাণিজ্যের অবস্থাও আসলে বেশ বেগতিক। নিচু এলাকার যে দোকানপাটগুলো আছে সেগুলোরও আসলে খুব ত্রাহি অবস্থা এবং তারা যেটি বলছেন যে এই যে পানি জমে থাকছে, এই জমে থাকার পেছনে সবচেয়ে বড় কারণ যেটিকে তারা দুষছেন সেটি হলো নালা নর্দমাগুলো আসলে সিটি কর্পোরেশন ঠিকঠাক মতো আসলে পরিষ্কার করছেন না, অথবা পরিষ্কার করলেও সেটি জমিয়ে রাখছেন এক জায়গায়, পরবর্তীতে সেটি আবার পুনরায় নালায় গিয়ে আসলে পড়ছে। সব মিলিয়ে খুবই আসলে ভয়াবহ অবস্থা এই জায়গায় সৃষ্টি হয়েছে এবং পানি নামার যেই বিষয়টি সেটিও আমরা সেভাবে পরিলক্ষিত করছি না, কারণ স্বাভাবিকভাবেই যেহেতু পানি আসলে যাবার যে পথ, সেই পথ যদি অবরুদ্ধ থাকে, পানি স্বাভাবিকভাবেই প্রবাহের যে ব্যাপারটি সেটি আসলে বাধাগ্রস্ত হবে। সেটি এই জায়গাটিতে আসলে পরিষ্কার এবং স্থানীয়রা বারবার করে যেটি বলছেন, কর্পোরেশনের লোকজনকে তারা এই জায়গায় নিয়মিত দেখেন না, সেটি তাদের অভিযোগ। অন্যদিকে আপনাকে যদি একটু বিস্তারিত জানিয়ে রাখতে চাই, আমরা চট্টগ্রামে অল্প বৃষ্টি হলেই কিন্তু আমরা দেখি চট্টগ্রামের নিচু এলাকাগুলো আসলে পানির নিচে এভাবেই তলিয়ে যায়। সেক্ষেত্রে আমরা উত্তর আগ্রাবাদ, বিশেষ করে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, কাতালগঞ্জ ইত্যাদি এলাকাগুলোতে আমরা পানি জমতে দেখি। সকাল 10টার কিছু সময় পর থেকে কিন্তু কাতালগঞ্জ এলাকায় পানি নামতে শুরু করেছে, তবে এই এলাকাটি এখন পর্যন্ত আসলে জলমগ্ন হয়ে আছে। জলজটে মানুষ আসলে বেশ দুর্বিপাকে রয়েছে সব মিলিয়ে এবং মানুষের যে ভোগান্তি সেটি যদি আজকে আবহাওয়ার যেটি খবর সেটি যেমনটি বলছে যে আজকে দিনভরই এমন বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত যদি বাড়ে সেক্ষেত্রে মানুষের যে দুর্ভোগ আরোই বেড়ে যাবে। রিফাত, অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য। চলতি অর্থ বছরেই স্থানীয় সরকারের 5 স্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে সিলেটের পাড়াই চকে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে যে এসব কথা বলেন তিনি। আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি, অর্থ বিভাগের সম্মতি এবং স্থানীয় সরকার যৌথভাবে বসে পরিবেশ, ওয়েদার, অর্থনৈতিক বিবেচনায় কোন নির্বাচনটি আগে এবং কোন নির্বাচনটি পরে করা হবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। তবে
এই আগস্টের পরেই আমরা অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন বসে সিদ্ধান্ত নেব। জুলাই মাসে দেশে 458টি সড়ক দুর্ঘটনায় 416 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট 629 জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নিহতদের মধ্যে 138 জনই মোটরসাইকেল চালক ও আরোহী। প্রতিবেদনে বলা হয়েছে মোট নিহতের 33.17% মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। নিহতদের মধ্যে 57 জন নারী, 48 জন শিশু, এছাড়া 106 জন পথচারী এবং যানবাহনের 51 জন চালক ও সহকারী নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি 133টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এতে নিহত হয়েছেন 125 জন। একই সময়ে 13টি নৌ দুর্ঘটনায় 9 জন, 29টি রেল ট্র্যাক দুর্ঘটনায় 24 জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন আরও বলছে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, সড়ক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানা কারণে দুর্ঘটনা ঘটছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদ উত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংগঠনটি। লালমনিরহাটের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে 5 শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করেন মাত্র একজন শিক্ষক। এতে ভেঙে পড়েছে বিদ্যালয়টির শিক্ষা কাঠামো। বিষয়ভিত্তিক শিক্ষক পদায়নের দাবিতে ক্লাস বর্জন করেছে ছাত্রছাত্রীরা, নেমেছে আন্দোলনে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে 3 বিঘা করিডোর পেরিয়ে দহগ্রাম ইউনিয়ন। 1975 সালে সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় দহগ্রাম উচ্চ বিদ্যালয়, যা 2013 সালে সরকারি করা হয়। তবে শিক্ষক সংকটে অনেকটা স্থবির পাঠদান। ছাত্রছাত্রীর সংখ্যা 5 শতাধিক, কিন্তু মাত্র একজন সহকারী প্রধান শিক্ষক চালাচ্ছেন পুরো বিদ্যালয়ের কার্যক্রম। অথচ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ 27টি পদ রয়েছে এই স্কুলে। শিক্ষকের দাবিতে গত 29 জুলাই থেকে ক্লাস বর্জনের মাধ্যমে আন্দোলন করছে শিক্ষার্থীরা। একজন টিচার দিয়ে কোনোভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, কোনোভাবে ভালোভাবে ক্লাস হচ্ছে না, আমরা সিলেবাস কোনোভাবে কমপ্লিট করতে পারছি না। একটা গুরুত্ব সবচেয়ে বেশি আছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকবো? তাই আমরা শিক্ষক চাই, শিক্ষক দেওয়ার পরে আমরা ক্লাসে যাব। এখানে শিক্ষক আসা ওই লালমনিরহাট পর্যন্ত আসে, এই দহগ্রামে আসি খালি জয়েন করার পরে আবার চলে যায়। সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের উপজেলা শহরে যে লেখাপড়া করা কঠিন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার চাহিদা অনুযায়ী আবেদন পাঠালেও মিলছে না কোনো শিক্ষক। আমি বিভিন্ন দপ্তরে শিক্ষকদের চাহিদা প্রেরণের কাগজ প্রেরণ করেছি। দপ্তর মহল যদি এটাকে একটু আমলে নেয়, তাহলে হয়তো দ্রুতই শিক্ষক হয়তো চলে আসবে। শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে। সংকট সমাধানে উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া হয়েছে নির্দেশ। আমাদের 750 জন নন ক্যাডার থেকে নিয়োগ হবে। এই তথ্যের আলোকে সব স্কুলে পদ সংখ্যা কত শূন্য আছে, কত এই চাহিদা আমরা প্রেরণ করেছি। আমি আশা করি যে অতি সত্বর আমরা শিক্ষক পাবো। নির্বাহী অফিসারকে এই বিষয়ে দায়িত্ব প্রদান করা হয়েছে, সে এই বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করছে। ইনশাআল্লাহ শিক্ষক নিয়োগ হলে অচিরেই হয়তো এখানে কিছু শিক্ষক পাওয়া যাবে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিদ্যালয়টি অচলাবস্থা কাটাতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হোক। তাপস সরকার, যমুনা নিউজ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসামে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বন্যায় রাজ্যটিতে মোট প্রাণহানি 95 জনে দাঁড়িয়েছে। রাজ্যের 14টি জেলায় এখনও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনী। আসামের পাশাপাশি অরুণাচল, মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতের আরও কয়েকটি এলাকায় নদীর পানি বিপদসীমার উপরে বইছে। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সে পড়ে আচমকা প্রায় 300 ফুট নিচে নেমে যায়। এতে আহত হন 17 জন। আহতদের মধ্যে 4 জন কেবিন ক্রু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে ব্ল্যাক বক্সের তথ্য সংগ্রহ করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2379। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছু সময় পরই মাঝ আকাশে তীব্র টার্বুলেন্সে পড়ে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে এক পর্যায়ে হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে যায় উড়োজাহাজটি।
বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ায় অনেক যাত্রী আসন ছেড়ে শূন্যে ছিটকে পড়েন। কারোর মাথায় আঘাত লাগে, কারোর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। কেবিনের ভেতর ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। বিমানটি মাঝ আকাশে হঠাৎ থেমে গেল এবং উল্টে গেল। প্রায় 2-3 মিনিট ধরে এটি এভাবেই ঘুরছিল। আমার কোমরের নিচের অংশে আঘাত লেগেছে এবং আমার ভাইয়ের কাঁধে চোট লেগেছে আর তার কানের পর্দা ফেটে গেছে। আহত হয়েছে 17 জন যাত্রী ও কেবিন ক্রু। এর মধ্যে 4 জন কেবিন ক্রুর 2 জনের ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে আহত সব যাত্রীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত অবস্থাতেও যাত্রীদের সেবা চালিয়ে যাওয়ায় কেবিন ক্রুদের প্রশংসা করেছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী। ইনস্টাগ্রামে সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে ভিডিও পোস্ট করেছেন এক যাত্রী। বিমানটি হঠাৎ প্রায় 300 ফুট নিচে নেমে যায়। যাত্রীরা শূন্যে ছিটকে যান, অনেকে আহত হন, ঘাড়ে ও মাথায় চোট পায় অনেকে। আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা। দিল্লিতে অবতরণের পর বিমানটিকে আলাদা হ্যাঙ্গারে নিয়ে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের পরই জানা যাবে কী কারণে এত ভয়াবহ টার্বুলেন্সের মুখে পড়েছিল বিমানটি। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বলছেন, টার্বুলেন্স বিমান চলাচলের পরিচিত একটি ঝুঁকি হলেও যাত্রীদের নিরাপত্তার জন্য সবসময় সিট বেল্ট বেঁধে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আকস্মিক টার্বুলেন্সের সময় অধিকাংশ আঘাতের ঘটনা ঘটে সিট বেল্ট না বাঁধা থাকলে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত সংস্থাটির এক বৈঠকে ফিফার শীর্ষ নেতৃত্ব সর্বসম্মতিক্রমে আস্থা প্রকাশ করে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি। তবে পূর্ণ সমর্থন মিললেও সদস্য দেশগুলোকে ব্ল্যাকমেইল করার বিস্ফোরক অভিযোগ তুলেছেন জর্ডানের ফুটবল সভাপতি প্রিন্স আলী। বিশ্ব ফুটবলের সিংহাসন ধরে রাখতে সব পথই খোলা রাখছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একদিকে সমালোচকদের কাছে ক্ষমা প্রার্থনা, অন্যদিকে ব্ল্যাকমেইলের বিস্ফোরক অভিযোগ। সব মিলিয়ে জমে উঠেছে ফুটবলের পাওয়ার গেম। মরক্কোর রাবাতে ফিফার হাই ভোল্টেজ বৈঠকে সর্বসম্মতভাবে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আস্থা জানানো হয়েছে। তবে এড়ানো যায়নি বিতর্ক। বিশ্বকাপ সত্ত্ব বিক্রির প্রস্তাবের ভুলের জন্য খোদ ফিফাকেই প্রকাশ্যে স্বীকার করতে হয়েছে এই হট্টগোল আরও ভালোভাবে সামলানো উচিত ছিল। বিতর্ক এড়াতে শেষ পর্যন্ত ওই বাণিজ্যিক প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাহার করে নিলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। এই প্রস্তাব প্রত্যাহারের পর ফিফার সমতা, সুশাসন এবং প্রক্রিয়াগত অবস্থানের ওপর আর কোনো আক্রমণ সহ্য করা হবে না। ফিফার সুনাম রক্ষায় যে কোনো কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে 2027 সালের নির্বাচনের আগে আফ্রিকার 54টি ভোট নিজের করে নিতে মরিয়া ইনফান্তিনো। তবে ওএফসি ও ওশেনিয়া ফুটবল কনফেডারেশন তাদের চূড়ান্ত পাতা উল্টাবে আগামী বুধবারের বৈঠকে। সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন জর্ডানের প্রিন্স আলী বিন আল হোসেইন। তার সরাসরি অভিযোগ, সমর্থন পেতে সদস্য দেশগুলোকে ব্ল্যাকমেইল করছে ফিফা। সাফ জানিয়ে দিয়েছেন, অতীতে সমর্থন দেননি, এবারও দেবেন না। কারণ কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে ওঠার পুরস্কারের অর্থ এখনও দলটির কাছে পৌঁছে দিতে পারেনি ফিফা। জর্ডানে আমরা নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখতে গর্ববোধ করি। আমরা আগেও ইনফান্তিনোকে সমর্থন করিনি এবং এখনও করব না। কিন্তু পুরো বিষয়টি ব্ল্যাকমেইলের শামিল এবং এর কাছে আমরা নতি স্বীকার করব না। কারণ ফাইনালে পৌঁছানোর জন্য আমাদের দলের যে অর্থ পুরস্কার পাওয়ার কথা তা এখনও দেওয়া হয়নি। অথচ একই সময়ে ফিফা তাদের রিজার্ভে কত বিলিয়ন আছে তা নিয়ে বড়াই করে। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি সদস্য দেশের ভোটের মূল্য সমান। আর এই সমান ভোটের সমীকরণে 2031 সাল পর্যন্ত মসনদে টিকে থাকার রাস্তাটা অনেকটাই পরিষ্কার ইনফান্তিনোর সামনে, কারণ নেই কোনো শক্তিশালী প্রতিপক্ষ। বিতর্ক পিছু না ছাড়লেও ফিফা বলছে, সব চ্যালেঞ্জ দূরে ঠেলে ইনফান্তিনোর হাত ধরেই এগিয়ে যাবে বিশ্ব ফুটবল। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন রাহেলা জ্যোতি। সাথে থাকুন।